So welcome to my show Talkathon with Shubhadeep, Dr. Joydeep Ghosh. So আপনাকে থ্যাংক ইউ ইন্ট্রোডিউস শুভদীপ। একটু করিয়ে দিই। ডক্টর জয়দীপ ঘোষ, আপনি হচ্ছেন ফোর্টিসের ইন্টারনাল মেডিসিনের আপনি ডক্টর, আপনি দেখেন ইন্টারনাল মেডিসিন। কিন্তু ডক্টর, যেটা আমাদের যেটা আলোচ্য সেটা হচ্ছে যে কোভিড অ্যাওয়ারনেস বা করোনার অ্যাওয়ারনেস, যেটা নিয়ে এখন সারা পৃথিবী উত্তাল। তো আমার যেটা প্রথম প্রশ্ন, ইন্টারনাল মেডিসিন এই যে ধারণাটা, এটা হয়তো আমাদের অনেকের কাছেই খুব ক্লিয়ার নয়। হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ মিন বাই ইন্টারনাল মেডিসিন? তো আপনি যদি আমাদের একটু বলেন যে ইন্টারনাল মেডিসিন জিনিসটা কি, একটু বিশদে যদি বলেন না, ইট উড বি গ্রেট, জয়দীপ, মিস্টার ডক্টর ঘোষ। সো ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন আস হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ মিন বাই ইন্টারনাল মেডিসিন? হ্যাঁ শুভদীপ, এটা খুব 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 সুন্দর প্রশ্ন আর কি। তার কারণ যেটা সাধারণত আমি বহু লোককেই যখন রাস্তাঘাটে আমাকে জিজ্ঞাসা করে বা কেউ শুনলো আর কি, যে আপনি কি কোন স্পেশালিটি প্র্যাকটিস করেন, আমি যখন বলি মেডিসিন বা ইন্টারনাল মেডিসিন, তারা একটু অবাক হয়ে যায় যে আমি তো হার্টের কথা শুনেছি, আমি তো কিডনির কথা শুনেছি, বাট এটা কি ধরনের বস্তু আর কি। তো ইন্টারনাল মেডিসিন হচ্ছে, হ্যাঁ ইন্টারনাল মেডিসিন হচ্ছে মেডিসিনের এমন একটা পার্ট। সোজা কথা হচ্ছে যে আমরা বহু ছোটবেলায় যখন পড়তাম, আমরা যখন ডাক্তারি পড়েছি, তখন এটাকে আমাদের ওখানে বলা হতো জেনারেল মেডিসিন। আমাদের একটা হসপিটাল একটা ডিপার্টমেন্ট থাকতো জেনারেল মেডিসিন ডিপার্টমেন্ট বলতে। তো ইউকে সিস্টেমে ওরা জেনারেল মেডিসিন শব্দটা ইউজ করে, ইউএসএ সিস্টেমে মোস্টলি ইন্টারনাল মেডিসিন শব্দটা ইউজ করে। আমি যদি কথাটা ভাঙি, ইন্টারনাল মেডিসিন মানে শরীরের ইন্টারনাল ব্যাপার স্যাপার গুলো নিয়ে যেই জিনিসগুলো ওষুধের দ্বারা এবং চিকিৎসার দ্বারা সুস্থ করা হয়, সেটাকেই বলে ইন্টারনাল মেডিসিন, যেখানে অপারেশনের প্রশ্ন নেই, কিন্তু শরীরের ভিতরের ব্যাপারগুলো যেখানে ডিল করা হয়, অসুখগুলো যেখানে ডিল করা হয়। এটার ইমপ্লিকেশনসটা কোথায়, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলে বোঝা যাবে। সেটা হচ্ছে যে আমি যদি হ্যালো, হ্যাঁ সৌদীপ শোনা যাচ্ছে? বলে একটু ইন্টারাপশন হচ্ছে, ইটস ওকে। হ্যাঁ বলুন, কিন্তু আপনার ভিডিওটা স্টিল হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন এবারে? মানে হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, মানে মধ্যখানে একটু মানে ব্ল্যাঙ্ক হয়ে গ্যাপ গেছে, হয়ে গেছিল বেসিক্যালি, আমিও সেটাই দেখলাম। হ্যাঁ, না তো ঠিক আছে, মানে হ্যাঁ, তো আমরা যেটা মানে ইন্টারনাল মেডিসিনের ব্যাপারটা যেরকম আসে, যে আমি এক্সাম্পল দিই, যে আমার হার্টের জন্য কিছু ওষুধপত্র দরকার হয়, যেগুলো রক্তকে তরল করে রাখে, রক্তের ওই সমস্যাগুলো, ইকোস্প্রিন হার্টের জাতীয় সমস্যা। যেগুলো, হ্যাঁ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ইকোস্প্রিন জাতীয় জিনিসগুলো। আবার উল্টো দিকে ইকোস্পিনের একটা বড় প্রবলেম হচ্ছে ওটা পেটের ভিতর স্টমাকের কিছু কিছু প্রবলেম তৈরি করে, আলসার তৈরি করতে পারে কিছু কিছু সাইড মানুষের, এফেক্টস। সাইড এফেক্ট যেগুলো হয় আর কি। তার থেকে গ্যাস্ট্রিক আলসার তৈরি হয়, ব্লিডিং হয় অনেক সময় পেটের ভিতরে। তো আমি মজার ঘটনা বলি, যে মানে যেটা আমরা অফেন ফেস করি, সব থেকে বেশি মেডিসিনের লোকজনদের যে জিনিসটা ফেস করতে হয়, যে একজন মানুষের হার্টের প্রবলেম আছে, কার্ডিওলজিস্ট এসে বললেন যে না, একে তো ইকোস্প্রিন ছাড়া চলবে না, অথচ সে বমি করছেন, তার সাথে হয়তো একটু রক্তও বেরোচ্ছে। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বললে যে না না, এই ওষুধটা তো দেওয়াই যাবে না, আর সবকিছু দিতে পারে। তো এইবার দুটো আলাদা স্পেশালিটি যখন তার পার্ট গুলোকে ফোকাস করে, যে আমি আমি শুধু হার্টের পার্টটুকুকেই সেফ রাখতে চাই, আমি শুধু স্টমাকের পার্ট গুলোকেই শেষ রাখতে চাই, সেখানে ইন্টারনাল মেডিসিনের গুরুত্ব একটা বড় সড়ো এসে যায়। কারণ ইন্টারনাল মেডিসিনের পার্ট হচ্ছে যে এই দুটোকে সামগ্রিক ভাবে, মানে আমরা তো একটা রোগকে চিকিৎসা করছি না, আমরা একটা মানুষের চিকিৎসা করছি। সেই মানুষটি আলটিমেটলি যাতে ভালো থাকে সেটা আমার উপায়। মানে তার হার্ট ভালো থাকলে অথচ তিনি পেটের ভিতর স্টমাকে ব্লিডিং হয়ে মারা গেলেন, সেটাও আমার জন্য কাম্য নয়। আবার তিনি মানে ব্লিডিং হলো না কিন্তু হার্টের জন্য গন্ডগোল হয়ে গেল, তাতে তিনি কিছু একটা ক্ষতি হলো, সেটাও কাম্য নয়। তো আমরা এই ব্যালেন্সটা করবার চেষ্টা করি। আমরা সমস্ত দিক থেকে, মানে একজনের নার্ভের কিছু অসুখ থাকলে কিছু কিছু নার্ভের অসুখ পেটের অসুখে দেওয়া যায় না, কিছু কিছু পেটের অসুখ নার্ভের অসুখে দেওয়া যায় না। তো এই জিনিসগুলোকে ব্যালেন্স করা, যে একটা মানুষের সামগ্রিক চিকিৎসা পদ্ধতি কিভাবে এগোতে পারে, সেই জায়গায় কিন্তু ইন্টারনাল মেডিসিনের গুরুত্ব অপরিসীম। মানে সাব স্পেশালিটি গুলোকে কম্বাইন করা এবং
কোন ওষুধটি আলটিমেটলি মানুষের যদি 10টা অসুখ থাকে তার মধ্যে কোন ওষুধগুলো দিয়ে ওই মানুষটিকে ইন জেনারেল ভালো রাখা যায় সেটা ইন্টারনাল মেডিসিনে কাজ করছে। ওকে, ভেরি ইন্টারেস্টিং। মানে আপনি বলছেন যে কোনো একটা মানুষ একটা ট্রিটমেন্ট করছে কিন্তু তার যে সাইড এফেক্টস গুলো আছে, ইউ ক্যান কার্ভ দো সাইড এফেক্টস উইথ ইয়োর ইন্টারনাল মেডিসিন প্রসেস, যেটা দিয়ে সেই মানুষটার ওই সাইড এফেক্ট গুলোকে মানে চেপে দিয়ে তাকে ভালো রাখতে পারবে, তাই তো? এটাই এটাই হলো তো সামারি। বেশ খানিকটা, মানে শুধু সাইড এফেক্টও নয়, আমি বলবো যে দুটো ওষুধ, ধরুন কারোর পেটের একটা সমস্যা থাকলো, কারোর সুগারের একটা সমস্যা থাকলো, তো এই বা আরো একটা তার হার্টের সমস্যা থাকলো, তিনটের জন্য কোন কোন ওষুধগুলো দেবো, কোন কোন ওষুধগুলো দিলে পরে মানুষটা টোটাল দিনে ওষুধের সংখ্যাও সীমাবদ্ধ থাকবে অথচ সবকটা পার্টও কভার থাকবে, তাকে ভালো রাখতে পারবো, এই জায়গাটায় ইন্টারনাল মেডিসিন কাজ করে। ওষুধের সাইড এফেক্ট একটা পার্ট, আর ডিফারেন্ট অসুখগুলো একটা পার্ট, যে সবকটা অসুখ নিয়ে যে সামগ্রিক মানুষটার অসুস্থ মানুষটা তার পুরোপুরি চিকিৎসা যেটা বলে আর কি সামগ্রিক। আচ্ছা, আমার এবারে যেটা যেটা নিয়ে আমাদের আজকে অ্যাকচুয়াল আলোচনা ডক্টর ঘোষ, সেটা হচ্ছে অফকোর্স এখন যে টাইমটা সারা বিশ্বে এখন একটা তোলপাড় চলছে উইথ COVID-19 অথবা করোনা, আমরা যেটাকে বলছি দ্য করোনা ভাইরাস, which has a lot of impact on the society, not only in India but across the world. Now, what is the role of internal medicine with respect to corona? মানে করোনার ক্ষেত্রে ইন্টারনাল মেডিসিন কিভাবে তার প্রভাবটা ফেলতে পারে? দেখুন, ইন্টারনাল মেডিসিন মানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো ইনফেকশাস ডিজিজে এখনো কিন্তু ইন্ডিয়াতে বিশেষত অধিকাংশ পার্টটা ইন্টারনাল মেডিসিনের লোকজনকেই ডিল করতে হয়। তো সামগ্রিকভাবে মানে পালমোনোলজিস্ট যারা মানে লাংসের ব্যাপারটা দেখেন, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট যারা ক্রিটিক্যাল কেয়ারের ব্যাপারটা দেখেন, যখন মানুষজন খারাপ হয়ে যান, যখন ক্রিটিক্যাল হয়ে যান সেই পার্টটা, তার সাথে কিন্তু ইন্টারনাল মেডিসিনেরও একটা বড় গুরুত্ব রয়েছে কোভিড ট্রিটমেন্টের ক্ষেত্রে। তো আমাদেরকেও ব্যক্তিগতভাবে কোভিড পেশেন্ট দেখতে হয়, আমাদেরকেও কোভিড পেশেন্টের ট্রিট করতে হয়। তার থেকে বড় কথা যে শুধু কোভিড তো নয়, যে ধরুন একটা মানুষের তার একটা স্ট্রোক হয়ে রয়েছে, তার একটা হয়তো অন্য কোনো অসুখ রয়েছে, তার হার্টের অসুখ রয়েছে, তার সাথে তার কোভিড। এবার প্রশ্ন হচ্ছে যে তাকে চিকিৎসাটা করবে কে? আমি যদি পালমোনোলজিস্টকে বলি, তার প্রবলেম থাকে যে তিনি শুধু মানে লাংসের ব্যাপারটাকেই কনসেন্ট্রেট করতে চান, তিনি বাকিটুকু সুগারের পার্টটুকু বা হার্টের পার্টটুকু বুঝবে মানে দেখতে পারবেন না, করেন না। অন্য পার্টটা হচ্ছে যে আমি যদি একজন ডায়াবেটোলজিস্টের কাছে চাই, তিনি কিন্তু বলবেন যে না ভাই, আমি তো কোভিড এর পার্টটা জানি না, আমি সুগারটাকে কন্ট্রোল করে রাখবো। তো এই জায়গায় ইন্টারনাল মেডিসিনের কিন্তু একটা বেশ বড় ভূমিকা রয়েছে। আমাদের ক্রিটিক্যালি ইল পেশেন্ট হয়ে গেলে তখন ডেফিনেটলি পালমোনোলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ারের সাপোর্ট লাগে, কিন্তু সব ইন্টারনাল মেডিসিনের ডক্টররাই অল ওভার ওয়ার্ল্ড তাদের কোভিডের রোগীদের দেখতে হচ্ছে, অ্যাক্টিভলি ট্রিট করতে হচ্ছে, এবং কোভিড চিকিৎসা তারা একটা বড় পার্ট তো বটেই, ডেফিনেটলি। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, নাও এবারে যে আসল কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে ধরুন কোভিড যেহেতু এত আমাদের কাছে, প্রথম কথা হচ্ছে অ্যাওয়ারনেসটাই তো খুব বেশি ক্রিয়েট হচ্ছে না, মানে আমরা খুব ভয়টা বেশি পাচ্ছি দ্যান দ্য অ্যাওয়ারনেস। এটা কিন্তু আমার খুব মনে হয়, আপনি হাসছেন, আপনার হাসি দেখে আমার সেটা খুব ক্লিয়ার যে একটা মানে ডক্টর ইজ স্মাইলিং অন দিস কোয়েশ্চেন, যে হ্যাঁ মানে আমাদের অ্যাওয়ারনেসটা হয়তো অনেক বেশি কম, তার থেকে অনেক বেশি ভয় আমরা পাচ্ছি। তো আমার যেটা কথা সেটা হচ্ছে, ধরুন আজকে ভয় পাওয়ার না কয়েকটা কারণ আছে আমাদের মতো লেম্যানের। তার কারণ হচ্ছে আমরা জানি না, আমরা অনেকটাই দিকভ্রান্ত যে আমরা কি করব, মানে আজ যদি কারোর বাড়িতে পজিটিভ হয়ে যায়, আমি হোয়াট উড বি মাই নেক্সট স্টেপ। তো সেই ক্ষেত্রে আমাকে একটা কথা বলুন, যখন একজন করোনা পজিটিভ হলো উইথ সার্টেন কোমরবিডিটি, যে কথাটা এখন খুব আমরা সাধারণ মানুষ যারা ডাক্তার নই, কিন্তু আমরা এই কয়েকটা টার্মিনোলজির সাথে তো খুব এখন আমরা উই আর ফিলিং দ্যাট উই নো এভরিথিং, যেমন ধরুন তার মধ্যে একটা হচ্ছে কোমরবিডিটি। সেই কোমরবিডিটি জিনিসটার সাথে ধরুন আমার সুগার আছে, আমার প্রেশার আছে, আমার কিছু আছে, যেটাকে আমরা কোমরবিডিটি বলে ট্যাগ করছি না। এবারে আমার কথা হচ্ছে কোভিড পেশেন্ট উইথ আ কোমরবিডিটি, তার ক্ষেত্রে what should be the first step? Should he go to the internal medicine after the quarantine is over, or what should be his process? মানে how should he go ahead, how should he move ahead? আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটার উত্তর শুভদীপ আমরা আগে শুরু করি, যে করোনা নিয়ে যেই প্যানিকটা তৈরি হয়েছে, যেই টেনশন অ্যাংজাইটি সবার মধ্যে কাজ করছে, সেটা বেসিক্যালি না, মানে এটাতে আমি কাউকে দোষ দিই না,
তার কারণ শুরুর দিকে যখন আমরা এই পেশেন্টদের দেখিনি, আমরা শুনেছি চায়নাতে হচ্ছে, ইউএসএ তে হচ্ছে, কেরালাতে ধরা পড়লো, দিল্লিতে হচ্ছে, আমরা তখনও দেখতে পাচ্ছি না। তো আমরাও আতঙ্কে ভুগছিলাম যে কি জানি কি একটা অসুখ বেরোবে আর কি। কিন্তু যখন আমরা চিকিৎসা করতে শুরু করলাম, আমরা যখন র্যান্ডম সেই পেশেন্টদের পেতে শুরু করলাম, তখন দেখলাম অত হাতি ঘোড়া ভাববার কিছু নেই, এটা নর্মাল ইনফ্লুয়েঞ্জা বা অন্যান্য জ্বরের মতোই, একটু জটিলতা বেশি কিছু কিছু ক্ষেত্রে, সেগুলো নিয়ে অনেক ওই কোমরবিডিটি তার মধ্যে একটা পার্ট। কিন্তু অধিকাংশ লোকজনই ভালো হয়ে যাচ্ছেন। প্রথম দিকে যেন একটা অদ্ভুত ক্রাইসিস তৈরি হয়েছিল, কারণ কোভিড হলেই সে প্রথমে কোথায় হসপিটালে ভর্তি হবো, হসপিটালে বেড চাই, না হলে আমি কি হয়ে গেল, আমার হয়তো মানে জীবনটাই শেষ হয়ে গেল। এখন কিন্তু আমি দেখছি লাস্ট কিছুদিন হলো সেই ভয়টা লোকজনের কেটেছে। তারা এখন বাড়িতে থাকা পছন্দ করছেন, যাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে রেখে ট্রিট করতে পারছি আর কি, তাদেরকে আমরা চিকিৎসা করছি। তো ডেফিনেটলি আতঙ্কটা আরো কমবে, মানে যত যত আমরা এই রোগীগুলোকে দেখতে পাবো, আমাদের বাড়ির কেউ যদি অসুস্থ হন, তারা যদি এই অসুস্থ থেকে বেরিয়ে আসেন, তখন আমরা বুঝবো যে জিনিসগুলোতে অতটা ভয়ের কিছু নেই। শুরু থেকে সত্যি কথা বলতে কি যে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, মিডিয়া সবকিছুতে রেগুলার সকাল বিকেল দুপুর কোভিড, এতজনের মৃত্যু, এতজনের এই শুনতে শুনতে মানুষের মধ্যে একটা প্রভাব তো পড়েই। প্লাস হ্যাঁ লকডাউনের এফেক্ট, আমি ঘরে বসে রয়েছি, আমার ফিউচার অনিশ্চিত, আমার সারাদিনের নর্মাল অ্যাক্টিভিটি অনিশ্চিত। তো সব মিলিয়ে জিনিসটা একটা অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল। একটা এটা শুধু ডিপ্রেশন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এইটা শুধু মানে আপনার বা আমার নয়, এটা সবার হয়েছিল। এক একজন করে আমরা কাটিয়ে উঠছি, আমরা ধীরে ধীরে এখন সবাই ওই প্রসেসে রয়েছি। কেউ কেউ কাটিয়ে উঠেছেন, কেউ কেউ কাটিয়ে উঠছেন, কেউ কেউ খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবে। তো আতঙ্কের পেসটা আমার ধারণা আমাদের খুব তাড়াতাড়ি চলে যাবে, এক দেড় মাসের মধ্যে লোকের আর এত ভয় অসুখটা নিয়ে থাকবে না। বাট এগেন আমি বলি, ভয় না থাকা আর অসচেতন হওয়া দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। আমি ভয় করব না, অসুখটা হলে অসুখটাকে ডিল করব, কিন্তু তার মানে আমি ওভার কনফিডেন্ট হয়ে পড়বো, ধর আমার তো কিচ্ছু হবে না, না সেটা নয়। কারণ অসুস্থ তো লোকে হচ্ছে, মানে আমাদের বয়সী লোকে হচ্ছে, আমার থেকে কম বয়সী লোক হচ্ছে, আমার থেকে বেশি বয়সী লোক হচ্ছে, এবং তাদের মধ্যে হ্যাঁ পার্সেন্টেজের তফাৎ আছে, কিন্তু কিছু কিছু লোকজনকে তো আমরা হারাচ্ছি ডিফারেন্ট বয়সের, ডিফারেন্ট অসুখের। এমন লোককেও হারাচ্ছি যাদের আর কোনো কোমরবিডিটি, তথাকথিত কোমরবিডিটি ছিল না। তো এইসব মিলিয়ে আর কি, মানে ভয়টা মানুষের কাটবে। বাট ভয় কাটা মানে আমি বলবো ওভার কনফিডেন্ট না হওয়া। যে বেসিক প্রিন্সিপাল গুলো আমরা চিরকাল ফলো করে আসতে বলছি, আমরা সবাই মুখস্থ করে ফেলেছি, হাত ধোয়া, মাস্ক পরা, রোজ জামা কাপড় কাচতে দেওয়া, বাইরে গেলে লোকের সাথে একটা শারীরিক দূরত্ব মেনটেন করা, যতটা সম্ভব লোকজনের ভিড় ভাট্টা এড়িয়ে চলা, এগুলো আমাদের কিন্তু করতেই হবে। এটা এটা আমার ধারণা আগামী 2 বছর মতো আমাদের প্র্যাকটিস করতেই হবে, যদি না তার বেশি হয় আর কি। তো সেই পার্টটা মেনে নিতে হবে। কিন্তু আমার মনে হয় যে আতঙ্কিত হওয়া বা ভয় পাওয়া, বা আগে যেমন অমুক মানে আমার 10 কিলোমিটারের মধ্যে একজন কোভিড রোগী ধরা পড়েছে, আমি আরোগ্য সেতু অ্যাপে দেখলাম, আমার তখনই প্যালপিটেশন শুরু হয়ে যেত, আমি তখনই ফেসবুকে চারটে ইয়ে লিখতাম, পোস্ট করতাম যে আমার 10 কিলোমিটারের মধ্যে পাওয়া গেছে, ও মা গো, একটা ভয়ের ছবি দিয়ে যে এক্ষুনি আমার কি হবে আর কি। তো সেইগুলো থেকে মানুষজন অনেকটা বেরোচ্ছে, আমার ধারণা বেরোচ্ছেন, সবাই বেরোতে পারেনি বাট বেরোচ্ছে। আচ্ছা, এটা কি সেকেন্ড হচ্ছে অ্যাকচুয়ালি বেরোচ্ছে, আই এম সরি, এটা কি অ্যাকচুয়ালি বেরোচ্ছে ডক্টর ঘোষ, নাকি উই আর গেটিং অ্যাকাস্টমড টু দিস কালচার, দ্য কোভিড কালচার? দেখুন, একটা তো বটেই, ধীরে ধীরে আমাদের ধাতস্থ হতেই হয়, ধীরে ধীরে ধাতস্থ হতেই হয়। কিন্তু প্রথমে যেই আতঙ্কগ্রস্ত আমরা ছিলাম, মানে সোজা কথা হচ্ছে, ধরুন শুভদীপ, আমি একটা ঘরের বাইরে রয়েছি, আমি সবসময় এই উদাহরণটা দিই, এবং ঘরের ভিতরে কে আছে আমি জানি না, আমাকে যদি বলা হয় ঘরের ভিতরে একটা জন্তু আছে, তো সেটা বাঘও হতে পারে, সেটা বেড়ালও হতে পারে, আমি জানি না। তো আমি বাইরে থেকে সবসময় আতঙ্কগ্রস্ত থাকবো যে ভিতরে গিয়ে কি পাচ্ছি। তো আমার সবসময় টেনশন থাকবে। কিন্তু ভিতরে ঢুকে যদি আমি একবার দেখে নিই ওটা যদি বাঘও থাকে, আমি অন্তত মানসিকভাবে প্রস্তুত হতে পারবো যে এটা বাঘ, এটাকে এইভাবে ডিল করতে হবে। তো আমাদের ওই লেভেলে যখন জিনিসগুলোর সাথে ধাতস্থ হতে শুরু করি, আমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যায় যে এই অসুখটা যদি হয় আমাকে এইভাবে ডিল করতে হবে। তো হ্যাঁ, তো সেটা একটা বড় পার্ট কিন্তু কাজ করছে। সেকেন্ড সেটা হচ্ছে যে দেখুন, মানে ধাতস্থ হওয়ার সাথে সাথে আমার পাড়ায় যদি কারোর কোভিড হয়, আমার বাড়িতে যদি কারোর কোভিড হয়, আজ থেকে 2 মাস আগেও এটা হলে একদম কান্নার রোল পড়ে যেত বাড়িতে। মানে সবাই পাড়ায়, সবার চোখে মুখে আতঙ্ক। সেই জিনিসটা কিন্তু সামাও কাটছে, মানে কোভিড হচ্ছে, কোভিড হবে, এটা এটা আমার ধারণা যে
মানুষজন একটু তো ধাতস্থ হয়েই গেছে, বুঝতে পারছেন। এখন আর দেখবেন প্রথম দিন একটা কেস ভারতবর্ষে হয়েছে, তারপরের দিন 10টা হয়েছে, তারপরের দিন 17টা হয়েছে, আমাদের মুখস্থ ছিল। আজকে আমরা জানিও না প্রবাবলি আমি আপনি যে মোট কটা কেস ইন্ডিয়াতে এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। কারণ আমরা আমরা ওগুলো নিয়ে গোনা ছেড়ে দিয়েছি। আমরা জানি যে ঠিক আছে, রোগটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, তারপরেও যদি হয় তার চিকিৎসা করতে হবে, দ্যাটস অল। মানে যেটা আমরা কন্ট্রোল করতে পারবো না ওটা নিয়ে আর অত ভেবে লাভ নেই। আচ্ছা, যেটা এবার আমি কি প্লিজ বলুন, প্লিজ বলুন। হ্যাঁ, হ্যাঁ। প্লিজ প্লিজ। না, আমি যেটা বলছি ডক্টর ঘোষ, যেটা হলো যে একটা তো হচ্ছে যেটা এই কোভিড এর যেটা যেটা আমি আপনাকে অ্যাজ আ ডক্টর জিজ্ঞেস করছি, but why do you think that the awareness is not going into the depth of the society? মানে আপনার কি মনে হয় যে এই যে আমরা যতই টিভিতে বলছি, যতই আমরা নিউজ চ্যানেলে চেঁচামেচি করছি, কিন্তু আপনার কি মনে হয় যে আমরা অ্যাকচুয়ালি অ্যাওয়্যার হচ্ছি যে কি বেসিক হাইজিনটা কি, বা আমাদের কি করা উচিত? আমি এখনো জানি, দেখুন আমাদের মতন দেশে যেখানে 130 কোটির দেশে, সেখানে কিন্তু সবার পক্ষে অ্যাওয়্যার হওয়াটা খুব ডিফিকাল্ট। কিন্তু কোথাও আমাদের মধ্যে সাধারণ, আমি কিন্তু নট টকিং অ্যাবাউট দ্য আনএডুকেটেড মাস, আই এম টকিং অ্যাবাউট দ্য নর্মাল মিডল ক্লাস এডুকেটেড মাস অলসো, যেখানে আপনি দেখবেন যে কোথাও একটা অ্যাওয়ারনেস এর ল্যাকিং থাকছে। উই আর স্টিল ইনটু দ্যাট আমার কিছু হবে না টাইপ অফ আ ফিলিং। এই যে আমার কিছু হবে না, তোমার কিছু না হলেও আমি যে তোমার থেকে অ্যাফেক্টেড হতে পারি, এই যে একটা ছোট্ট অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসটা আমার মনে হয় খুব ল্যাক করছে। সো অ্যাজ আ ডক্টর, হাউ আর ইউ ডিলিং উইথ দ্য সোসাইটি অন দিস, এন্ড হোয়াট ইজ ইউর টেক অন দিস? হ্যাঁ, মানে এই ব্যাপারে আমার টেকটা খুব সহজ। সেটা হচ্ছে যে দেখুন, সোসাইটির সব মানুষ সমান হবে না, হাতের 5টা আঙুল এক হবে না। কেউ একটু বেশি রেসপন্সিবল হবে, কেউ একটু মডারেটলি রেসপন্সিবল হবে, কেউ একটু কম রেসপন্সিবল হবে। এই যে সোসাইটি এভাবেই চলে। মানে আমি এইটাকে উদাহরণটা যদি আমি টানি, সেটা দেখবেন হাইওয়েতে যদি আমি গাড়ি চালিয়ে যাই, তাহলে আমার থেকে যে স্পিডে আমাকে ক্রস করে চলে গেল, আমি তাকে বলি যে দেখো কি রাফ ড্রাইভ করে গেল, দেখলে পাশ থেকে এত জোরে গাড়ি চালাচ্ছে, ও নিশ্চয়ই বিপদে পড়বে। আবার আমি যাকে ওভারটেক করে তার পাশ থেকে বেরোলাম, তার দিকে তাকে আমি হাসি যে ভাই এ তো এত স্লো গাড়ি চালাচ্ছে, হাইওয়ে ফাঁকা রাস্তা, এত আস্তে গাড়ি চালানোর কি দরকার আছে? তো সবসময় আমরা নিজেকে একটা স্ট্যান্ডার্ড ধরে নিই। এটা প্রত্যেকটা মানুষের সাইকোলজি। এটাতে আমি ভুল ঠিক এ প্রশ্নে যাবো না, এটাই নর্মাল। তো আমি ধরে নিই আমি যেটুকু পর্যন্ত করছি সেটাই নর্মাল। এর থেকে বেশি যে করছে সে বাড়াবাড়ি করছে, এর থেকে কম যে করছে সে উল্টো দিকের বাড়াবাড়ি করছে, ওভার কনফিডেন্ট হয়ে করছে। তো মানে এই 3 ধরনের পদ্ধতির লোকজনই থাকবেন। কিন্তু আমার ধারণা আমরা কিন্তু একটা বেসিক ব্যাপারে সচেতন হয়েছি, সেটা হচ্ছে আমরা বাড়ি ফিরে জামা কাপড় কাচতে দিয়ে দিই, আমরা স্নান করি। আগে যদি আমি দিনে 2বার হাত ধুতাম, এখন 10বার হাত ধুই। এটা প্রত্যেকটা মানুষ করার চেষ্টা করছে, মানে আমি এটা অস্বীকার করব না। এরপর একটা পার্ট সত্যি এর মধ্যে এসে দাঁড়ায় যে ধুর আর পাচ্ছি না, আর যা হবে হোক, 6 মাস হলো 8 মাস হলো, আমি টেনশন নিয়ে আর কত বছর থাকবো। তো একটা টাইমে হাল ছেড়ে দেওয়ার ভাবটা আছে। এটা শুধু এই অসুখের ক্ষেত্রেই নয়, আমরা সব অসুখের ক্ষেত্রেই দেখি। শুধু সব অসুখেও নয়, মানে জীবনযাত্রার প্রতিটা পার্টি, অন্য কোনো স্ট্রাগলেও যদি আমরা দেখি, একটা টাইমে সেই স্ট্রাগল থেকে যদি আমরা বেরোতে না পারছি, আমরা একটা টাইমে হাল ছেড়ে দিই যে ভাই ঠিক আছে, এটা কিছু হলো না। এবার সেটা ঠিক না ভুল এই জাজ করার মানুষ আমি নই, সেই জায়গাটাতেও আমি নেই। কিন্তু এটা হবেই, এটা স্বাভাবিক। তো ফলে মানুষ সচেতন হয়েছেন, কিঞ্চিত সচেতন হয়েছেন, এটা আমাকে মানতেই হবে। যতটা হওয়ার কথা ছিল সবসময় সেটা নয়। তবে ওইটুকু মানুষের বোঝা উচিত যে আমার কিছু হবে না, এই কথাটা ভেবে লাভ নেই। আমার যদি হওয়ার থাকে আমার হবে। এইবার যদি আমি সেই দায়িত্ব নিয়ে, আমার যদি হয়, তার ভালো মন্দ যা হবে সেটুকু দায়িত্ব আমি নিয়ে নিলাম, আমি তার জন্য আর কাউকে দায়ী করবো না। মানে আমার হয়ে গেল, তারপর আমি রোজ চেঁচাবো যে আমি হসপিটালে কেন বেড পাচ্ছি না, আমি কেন ওষুধ পাচ্ছি না। কারণ ওই ক্রাইসিসটা থাকবেই। আমরা যে লকডাউন বা আমরা যে ডিস্টেন্সিং মেনটেন করতে বলছি, তার মূল উদ্দেশ্যটা কিন্তু একটাই, সেটা হচ্ছে রেট অফ ইনফেকশন স্প্রেড, সেটাকে একটু কন্ট্রোলে রাখা। এমন বলা নয় যে আপনি কোনোদিন এফেক্টেড হবেন না। এমন বলা যে আপনি যদি আরো 6 মাস পরে যদি মেনটেন করে চলে যেতে পারেন, তাহলে এই 6 মাসের মধ্যে যেই মানুষগুলো এফেক্টেড হচ্ছে তাদের মেডিকেল অ্যাটেনশন দিয়ে আমরা তখন একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবো। তখন আপনাকে ট্রিট করার মতো অ্যাটেনশন আমি দিতে পারবো। কিন্তু মানে অধিকাংশ লোকজন আমি দেখেছি যে যারা এত বেশি রেকলেস হন, তারাই সবসময় চিৎকার চেঁচামেচি গুলো বেশি করেন, যে এইটা পাচ্ছি না, ওটা হচ্ছে না, কমপ্লেন করেন সবসময় বেশি যখন অসুস্থ হয়ে যান। তো আমাদের ওই পার্টটুকু দায়িত্ব নিতে হবে যে আমি যদি মানে অতটাই অ্যারোগেন্স দেখাই আমার নিজের প্রতি, তাহলে আই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দ্যাট। যদি বেড পাওয়া যায় ডেফিনেটলি, আমি সেটা বলছি না যে সোসাইটির কোনো দায়িত্ব নেই, গভর্নমেন্টের কোনো দায়িত্ব নেই, ডাক্তারের কোনো দায়িত্ব নেই। কিন্তু তারপরেও একটা বেড ক্রাইসিস তৈরি হচ্ছে।
তো সেই পার্টটুকু কিন্তু তাদের মেনে নিতে হবে। এবং আপনি যেই কথাটা বললেন শুভদীপ, সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমি যদি না মানি, আমার কিছু হলো না হলো এটা আমি বুঝে নেব, কিন্তু আমার থেকে যদি আমি আরেকজন কাউকে ইনফেকশনটা দিই, সেটা তো সে চায়নি, সেটা তো আমার থেকে সে চেয়ে নেয়নি। তাহলে তাকে যে সেটা আমি দিলাম, এটা থেকে কিন্তু মানে বিরত থাকার একটা বড় দরকার আছে। ঠিক, অ্যাকচুয়ালি। আচ্ছা, আরেকটা কথা, আমি দেখছি যে রিসেন্ট আপনি হয়তো জানবেন অ্যাজ এ ডক্টর, অ্যাজ ইউ আর উইথ ফোর্টিস হসপিটাল, আপনি আরো বেশি ফেস করছেন যে দেয়ার আর পেশেন্টস হু আর ক্রনিক পেশেন্টস। ধরুন আমি আপনাকে এক্সাম্পল দিতে পারি, আমার বাড়িরই হয়তো মাই ফাদার ইজ আ হার্ট পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আ প্রস্টেট ক্যান্সার পেশেন্ট, ঠিক আছে? প্লাস ঠিক। আই হ্যাভ আমার মাদার ইন ল, শি ইজ হ্যাভিং আ রেটিনা ইস্যু ফর দ্য লাস্ট ফিউ মান্থস। কিন্তু ইনারা কেউই যেতে পারছে না, বা ইনাদের সমস্ত ট্রিটমেন্টটা একটা স্টলড পজিশনে হয়ে গেছে বিকজ অফ করোনা। না, করোনা যেরকম আছে, প্যারালালি এটা বোধহয় আমরা ভুলে যাচ্ছি যে অন্য অসুখগুলোও কিন্তু আছে। তো এই যে অন্য অসুখগুলো আছে, কিন্তু আমরা করোনা করোনা করে আর অন্য অসুখগুলোকে ট্রিট করছি না। মানে এই যে এখানে একটা যে সাংঘাতিক বড় লক্ষ্যনা বা সাংঘাতিক বড় একটা গ্যাপ তৈরি হচ্ছে, এবং সত্যি এগুলো তো সবকটাই এমার্জেন্সি। তো এই জায়গাটাতে হাউ কুড ইন্টারনাল মেডিসিন হেল্প দেম দোজ পেশেন্টস, যে আপনি এখন ফর দ্য টাইম বিং যেতে পারছেন না, তো ঠিক আছে, ওই ডাক্তারের কাছে বা অপারেশনে বা আপনার চোখের রেটিনা টেস্টে বা আপনার কোনো ইম্পর্টেন্ট কোনো অপারেশনে, কিন্তু আমি মেডিসিন দিয়ে সেটাকে আমাকে বাঁচাতে পারি ফর দ্য টাইম বিং, বা মেডিসিন দিয়ে আমরা আপনাকে আপাতত এখন একটু এটা এরকম কোনো কিছু কি আপনারা ভাবেন, বা এরকম কোনো কিছু কি করা সম্ভব? আমি সেটাই জানছি। শুভদীপ, চেষ্টা তো করা হয়, সবসময় সেই চেষ্টা করা হয়। বাট একটা জিনিস বুঝতে হবে, ধরুন যার রেটিনার প্রবলেম আছে, আপনি জানেন যে রেটিনার প্রবলেমে অনেক ক্ষেত্রে লেজার করা হয়, কিছু হ্যাঁ, চোখের ভিতরে ইনজেকশন দেওয়া হয়। হ্যাঁ, তো সেই কাজটা যদি ওষুধেই হতো, তাহলে আমরা কেউ কিন্তু ইনজেকশন দেওয়া বা লেজার দিতে যেতাম না, তাহলে আমরা ওষুধ দিয়ে কন্ট্রোল করে দিতাম, তাই না? তো ওটা ওষুধের ক্ষমতার বাইরে। তো আমি যদি প্রপার চিকিৎসা চাই, আমি যদি 100% চিকিৎসা চাই, আমি কিন্তু তাহলে ওই জায়গাটা আমাকে যেতে হবে। এবার এটা বলার সাথেও, যেটা প্রত্যেকটা মানুষ, আমরা যখন দেখি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চিন্তা ভাবনা, প্রত্যেকটা রোগীর কথা যদি আমি বলি, তাদের আলাদা আলাদা রকমের জীবন দর্শন। আমাকে যদি কেউ বলেন, আমার ধরুন কোনো পেশেন্ট বললেন যে ডাক্তারবাবু আমি অন্ধ হয়ে থাকতে রাজি আছি, কিন্তু আমি আরো দিন বাঁচতে চাই, তার ভাবনাটা কিন্তু আনজাস্টিফাইড নয়। তিনি যদি ভাবেন যে আমি কোভিড হলে, যদি হসপিটালে যাই, আমি যদি কোভিড এফেক্টেড হই, আমি মারা যেতে পারি, তার থেকে যদি আমি বাড়িতে থেকে অন্ধও থাকি, আমি সেইভাবে বেঁচে থাকতে আমার কোনো আপত্তি নেই। তাকে আমি ওই অপশনটা দেবো, যে আপনাকে বুঝিয়ে দেবো যে তার যদি এই গন্ডগোল গুলো হয়, পরবর্তীকালে এই প্রবলেম হতে পারে, সেটা মেনে কিন্তু সেই সেই তার জীবন, তার মেডিকেল সিদ্ধান্ত কিন্তু তাকে নিতে হবে। আমরা আজ থেকে 20 বছর 30 বছর আগেও একটা সিচুয়েশনে ছিলাম, যখন আমরা ভাবতাম আমরাই সব বুঝি, আমরাই সব থেকে ভালো ডিসিশন নিতে পারি, যে আমি বলে দিলাম আপনার জন্য এই ওষুধটাই চলবে বা আপনাকে এটাই করতে হবে। তো এখন কিন্তু ফরচুনেটলি আমরা প্র্যাকটিসটা পাল্টাচ্ছি, এবং এটাই হওয়া উচিত ছিল, এটা আমার ব্যক্তিগত মতামত। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তার আলাদা আলাদা ভাবে লাইফের চিন্তা, সেই মানুষটি আলাদা আলাদা ভাবে লাইফ কাটাতে চায়। তো সেই মানুষটির মতামতেরও একটা গুরুত্ব আছে। এবার উল্টো দিকের এমন একটা মানুষ, যদি আমি তাকে বলি যে তিনি যদি বলেন যে আমি বাবা, আমি যদি কোভিড হয়ে কালকে বেরোলেও যদি মারা যাই, আমি যায় আসে না, কিন্তু আমি চোখ চলে গেল, আমি পুরো মানে অন্ধ হয়ে সারাটা জীবন কাটাতে পারবো না, তিনিও কিন্তু সমান পরিমাণ জাস্টিফাই, কারণ তার কাছে প্রায়োরিটি ওটা আগে, তাই তো? মানে তো ঠিক এই কথা। দু ধরনের লোকই পৃথিবীতে আছে। আমার ডাক্তার হিসেবে আমি যেটা ফলো করি আর কি, আমি দুজনকেই প্রত্যেকটা চয়েস দিয়ে তাকে বোঝাই যে এটা করলে এই রাস্তা, মানে আমার কাজ হচ্ছে, দেখুন একটা জায়গা থেকে রাস্তাটা এসে দুভাগে ভাগ হয়ে গেল, একটা ডান দিকে গেল, একটা বাঁ দিকে গেল। আমার কাজ থাকে যে আপনাকে বোঝানো যে ডান দিকের রাস্তায় গেলে আমরা এই পেতে পারি, বাঁ দিকের রাস্তায় গেলে আমরা এই ভালো হতে পারে, এই খারাপ হতে পারে। কিন্তু কোন রাস্তায় যাব, এই সিদ্ধান্তটা কিন্তু আমরা দুজন মিলে নিই। এককালে শুধু ডাক্তাররা নিতেন, এখন কিছু কিছু ক্ষেত্রে শুধু পেশেন্টরাই নিজেরা নিতে পছন্দ করেন, পেশেন্ট রাইট এর কথা বলে আর কি। তো দ্যাটস ফাইন। বাট অধিকাংশ ক্ষেত্রে আমি যেই মতাদর্শে বিশ্বাসী, সেটা হচ্ছে আমরা দুজন মিলে ওই রাস্তাটা হাঁটবো আর কি। যুদ্ধটা তো আমাদের দুজনেরই, আমার এবং আমার পেশেন্টের যুদ্ধ। তো তার বাড়ির লোক, আশেপাশে সবকিছু সব। তো সেই যুদ্ধটাতে আমরা দুজন মিলে কোন রাস্তায় হাঁটবো, সেটা আমি সবসময় কমফোর্টেবল ফিল করি, আমরা দুজন মিলে ঠিক করবো। তো সেখানে সেই মানুষটির যা ব্যক্তিগত মতামত, সেটাকে কিন্তু আমি যথেষ্ট গুরুত্ব দিই। হ্যাঁ। আচ্ছা, আর ডক্টর ঘোষ, সেকেন্ড কথা বলুন।
আমি একটু সরি। বলে নি শুভদীপ, মানে অন্য নিশ্চয়ই কথায় নিশ্চয়ই চলে একদম এসেছিলাম বলে আসল আসল না না of course, of হ্যাঁ course, of course. আসল হ্যাঁ আসল কথাটার উত্তর দিতে পারিনি। প্রথম যে কথাটা আসছিল যে এতে কিন্তু অনেক মানে আহ, যেগুলো অ্যাকিউট ডিজিজ সেগুলো কিন্তু নেগলেক্টেড হচ্ছে। যেমন হ্যাঁ ধরুন আমি এমন জানি যে বাড়িতে কারোর একটা হার্ট অ্যাটাক হয়েছে, তার একটা এনজিওগ্রাফি করতে হবে, তাকে বারবার ডাক্তার বলছে যে আপনি হসপিটালে আসুন, এনজিওগ্রাফি করতে হবে। তিনি বলছেন যে, না আমি আমি ওখানে গেলে তো কোভিড হয়ে যাবো, যাতে এখনো পর্যন্ত তো ঠিক আছে, মনে হচ্ছে হার্ট দিয়ে চলে যাবে। আর সবসময় তো ডাক্তারদের এগেন্সে এই বদনাম আছেই, এরা কিচ্ছু দরকার পড়ে না, শুধু শুধু ডেকে এই এনজিওগ্রাফি করিয়ে নেয়, অমুক করিয়ে নেয়, তমুক করিয়ে নেয়। তো এই সব মিলিয়ে একটা অদ্ভুত জিনিস চলছে। বাট আমার সবসময় সেই ক্ষেত্রে বক্তব্য থাকে, যেখানে অসুখটা প্রাণঘাতী হতে পারে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ওই মানে ওই টাইমটুকু স্পেয়ার করা, যে কবে কোভিড যাবে, কারণ কোভিড যাবে না, কোভিড থাকবে, তবে আমি হ্যাঁ। ওইটা চিকিৎসা করব, এই করে যেন আমি আমার হার্টটাকে ইরিভার্সিবল ড্যামেজ না করে দিই, আমি যেন আমার ব্রেনটাকে পুরোপুরি খারাপ না করে দিই। তো বাট এগেইন কিন্তু আমাকে এর সাথেও কিন্তু সরি টু ইন্টারাপ্ট ডক্টর ঘোষ, অনেক হুম, ডাক্তারও কিন্তু এখন অ্যাভেলেবেল নয়, এবং অনেক ডাক্তার ভয় পাচ্ছে অ্যাবাউট দ্য কন্টামিনেশন এবং এই ছোঁয়াচে এই ব্যাপারে, এবং অনেক ডাক্তারও কিন্তু এখন পেশেন্টকে টাইম দিচ্ছে না বা পেশেন্টের সাথে অ্যাপয়েন্টমেন্টও নিচ্ছে না। মানে ইট ইজ অলসো, মানে যেরকম আপনি পেশেন্টদের কথাও বলছেন, দের আর লাকিউনা ফ্রম দ্য ডক্টর সাইড অ্যাজ ওয়েল, আমি সেটাই বলছি। তো সোসাইটিটা এখন একটু অ্যাবসলিউটলি অ্যাব্রাপ্টলি কাজ করছে, এটা তো ঘটনাই, কিন্তু সেটাই, এটা একটা অ্যাবসলিউটলি। খুব বড় চ্যালেঞ্জ অফ তো কোর্স, এটা শুধু থেকে আমাদের এই বেরোতেই জায়গায় আমি হবে। আমি 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 জাস্ট একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করি। সেটা হচ্ছে, সবসময় না একটা আমরা আমরা অদ্ভুত একটা ডাক্তারের উপর একটা মরাল রেসপন্সিবিলিটি চাপিয়ে দিই, যে ডাক্তার মানে তাকে একদম ভগবানের পাশে বসিয়ে দিলাম, সে একদম ভগবানের মতো, সে একদম সারা জীবন তার স্যাক্রিফাইস করে সব কাজ করবে। আহ হ্যাঁ, আবার আবার যদি তার কাজে কোনো গন্ডগোল হয় বা নাও হয়, তাকে আমি তখনই শয়তান বানাতেও ছাড়বো না। বাট এগেইন ব্যাপারটা হচ্ছে এরকমই, যে আমি ভগবানের একটা তকমা দিয়ে দিলাম, কিন্তু ব্যাপারটা তা নয়। তিনিও সোসাইটি, আপনার আমার মতো মানুষ। আমি জানি, আমি এবার প্রত্যেকটা মানুষের যেরকম আলাদা আলাদা চিন্তা ভাবনা, আলাদা আলাদা মেন্টাল স্টেট, আলাদা আলাদা চিন্তার ধরন আছে, তেমন ডাক্তাররাও তো সোসাইটি থেকেই তো উঠে এসছে, মানে তারা তো সোসাইটির বাইরের লোক না। সেটা তাদের একশো। মধ্যেও কেউ থাকবেন একটু ভীতু মানুষ, বা ভীতু আমি বলবো না, যারা একটু সাবধানী প্রকৃতি, যারা বলবেন যে না ভাই, আমি বাইরে থেকে কোনো ইয়ে আনতে চাই না। আবার আমি যদি বাড়ি থেকে বেরোই, এমনও জানি বিভিন্ন ডাক্তাররা বাড়ি থেকে যখন বেরোচ্ছেন, তাদেরকে বলা হয়, বাবা দেখেছো এই কি টাকার দরকার, যে এখন এই কোভিড এর বাজারও সে বাইরে বেরোতে চলেছে। আবার যখন করবো না, তখন উল্টো কথা বলা হবে। তো এই ধরনের বিভিন্ন রকম সমালোচনা চিরকালই চলবে, এবং এই পার্টটা আমি অস্বীকার করি না, এরকম ডাক্তার অনেকে আছেন। কিন্তু তা সত্ত্বেও এমন সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টের ডাক্তার এখন অন্তত অ্যাভেলেবেল, প্রথম 3-4 মাস সত্যিই খুব কষ্ট হয়েছে, এটা এটা অস্বীকার করে লাভ নেই, এখন কিন্তু অ্যাভেলেবেল, যেখানে কিন্তু বেসিক চিকিৎসা, এমার্জেন্সি চিকিৎসাগুলো আমরা প্রোভাইড করতে পারি। হুম হুম। কিন্তু একটা মিথ, এটা কি মিথ কি সত্যি জানি না, মানে ধরুন কোনো পেশেন্ট ডায়ালিসিস করতে গেল, মানে ধরুন ডায়ালিসিসের পেশেন্ট, সে গিয়ে করোনা আক্রান্ত হয়ে বাড়ি ফিরলো। কেউ হার্ট অ্যাঞ্জিওপ্লাস্টি করতে গেল, সে গিয়ে করোনা আক্রান্ত হয়ে বাড়ি ফিরলো। এটা তো ঘটছে, এটা যে ঘটছে না তা নয়। তো সেই জায়গাটাতেও একটা ভয়ের তো সৃষ্টি করেই চলেছে, আমি সেটাই বলার চেষ্টাও করছি, এটাও তো একটা দিক অবশ্যই। একদম তো একদম একদম একদম। তো ওই জায়গাটাতে দেখুন, এইটাতে আপনি যদি আমাকে বলেন যে আমি 100% গ্যারান্টি দিয়ে কাউকে বলতে পারবো আপনার হসপিটালে আসলে কোভিড হবে না, আমি পারবো না। কারণ আমিও যখন রোজ হসপিটালে যাই, আমি রোজ সন্ধ্যাবেলা এই রিস্ক নিয়ে ফিরি যে হতেই পারে যে আজকে আমার কোভিড হয়েছে, আমি জানি না, তাই না? তো ওই তাই। রিস্কটুকু আমি ঠিক করেছি, আমি ডিসাইড করেছি, আমাকে আমার প্রফেশনের জন্য, বা আমি ভালো খারাপ বলছি না, আমার মনে হচ্ছে আমার কাজ করতে গেলে আমাকে এই রিস্কটুকু নিতে হবে, আমি সেই রিস্ক নিতে রাজি আছি। আমার আমার বাড়ির লোকের কেউ রিস্ক আমি ফেলছি, বাট সেই রিস্ক নিতে আমি রাজি হয়েছি বলে আমি নিচ্ছি। কিন্তু কেউ নিচ্ছে না মানে তিনি পুরোপুরি ভুল, এ কথাও আমি বলে উঠতে পারবো না। তো এটা এটা হুম হুম। ইন্ডিভিজুয়াল উপর ডিপেন্ড করবে বলে আমার মনে হয়। আচ্ছা ডক্টর ঘোষ, একটা কোয়েশ্চেন এসছে যে ভ্যাকসিন নেওয়াটা কি, মহুয়া মুখার্জি ঘোষ লিখেছে, ভ্যাকসিন নেওয়াটা কি অনলি সলিউশন টু করোনা? তো এখন কি সেটাই, মানে আর 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 দেয়ার ইজ আদার সাম ওয়ে, মানে এখন যেরকম অনেকে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, ওই তারপরে আপনার একটা তো ইমিউনিটি বাড়ানোর জন্য সে কাঁচা হলুদ থেকে ওই লঙ্কা, কি বলে, লেবু টেবু, এসব তো চলছে, ভিটামিন সি ট্যাবলেটস, জিঙ্কোভিট, মানে এসবের তো প্রচুর সেল চলছে। তো কিন্তু এটা কি, আবার এটাও একটা জিনিস আমি আজকে সোশ্যাল নেটওয়ার্কে পড়ছিলাম, যে এই কোভিডকে সামনে রেখে একটা সাংঘাতিক বড় মার্কেটিংও চলছে বাজারে। সো আমি এটাই জানতে চাইছি যে ভ্যাকসিনেশন বা অন্য ওষুধ, বা ধরুন আমি ওয়েট করবো টিল দ্য ভ্যাকসিন কামস, এই যে এর মধ্যে যে একটা কমপ্লিট একটা কেওস, অর্ধেক লোকই বুঝতে পারছে না যে কি হতে চলেছে, কি করব, কি খাবো,
এইখানে আপনার বক্তব্যটা কি ডক্টর? দেখুন, এই ব্যাপারে আমিও কিন্তু ফাইনাল কথা বলে উঠতে পারবো না, এটা এটা প্রথমে স্বীকার করে নি। আমি জাস্ট শুভদীপ একটা উদাহরণ কথা বলি আর কি, যে কদিন আগে আমরা কয়েকজন কলিগরা মিলে আলোচনা করছিলাম যে কোভিডে এইরকম সিমটম হলে প্রবাবলি এইরকম ট্রিটমেন্ট দিলে ভালো হয়, ওরকম ট্রিটমেন্ট দিলে ভালো হয়। তাতে দেখলাম বিভিন্ন জনের ডিফারেন্ট মতামত রয়েছে এবং প্রত্যেকেই তার মতামতে গিয়ে কিন্তু সাকসেস পেয়েছেন, পাননি তা নয়। তো এর মধ্যে কোনটা সত্যিকারের ঠিক কোনটা ঠিক নয় সেটা হয়তো আরো বেশ কিছু স্টাডির পরে, আরো কয়েক বছর পরে আমরা জানতে পারবো। হতেই পারে আজকে আমি যে কথাটা বলছি সেই কথাটা আজ থেকে 5 মাস বাদে মনে হতে পারে বোকার মতো কথা ডক্টর জয়দীপ ঘোষ বলেছি। বাট আজকের দিনে দাঁড়িয়ে যেই কথাগুলো সত্যি সেটা হচ্ছে, আমাকে যদি ব্যক্তিগতভাবে ভাবে বলেন, কোভিড জবে থেকে আমি শুনেছি, আমি একদম হার্ড ইমিউনিটি বলে যে শব্দটা আছে তার উপর ভরসা রেখেছিলাম। আমি জানতাম যে আমাদের একটা সার্টেন পপুলেশনকে ইনফেক্টেড হতে হবে, আমরা একটা সার্টেন পার্সেন্টের লোকজন ইনফেক্টেড হওয়ার পরে সোসাইটির একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে এবং সেটা দিয়ে আমরা এই অসুখটাকে মোটামুটি হারিয়ে ফেলতে পারবো। কিন্তু এখন যা বিভিন্ন রকমের স্টাডি আসছে যে 2-3 মাসের পরে ইমিউনিটি থাকে না, তো সেটাতে গিয়ে কিন্তু ব্যক্তিগতভাবে আমার ওই মতামতটা বড় মানে বড় রকমের ফেল করেছে আর কি, মানে ওই মতামতটা ধারে কাছে টিকতে পারছে না। বুঝতে পারছি, হ্যাঁ। তো এখন আমি যদি আশার আলো দেখতে পাই, আমি একটা জায়গায় দেখতে পাবো, সেটা হচ্ছে ভ্যাকসিনটাতে। মানে দেখুন, মানুষ যখন কিছুই আশা থাকে না তখন তো খড়কুটোর জন্য ধরেও বাঁচতে চায়। তো আমার দিক থেকে সাইন্টিফিক্যালি এখন যেই পরিমাণ আশা, মানে এই অসুখটা থেকে লং রানে জোটবার জন্য, সেটা কিন্তু ভ্যাকসিন একটা বড় ফ্যাক্টর হতে চলেছে যদি আমরা হাতে পাই। মানে ভ্যাকসিন চলেই আসবে, অমুক দিনই চলে আসবে, এই শব্দগুলোতে আমি পুরোপুরি বিশ্বাসী নই। কিন্তু যদি আসে, ভ্যাকসিন ইজ আওয়ার বেস্ট শট, মানে ওটাই একমাত্র উপায় হতে পারে যেটা থেকে হয়তো আমরা কোভিড থেকে বেশ খানিকটা ইনফেক্টেড হওয়ার থেকে বেঁচে থাকতে পারি। সেকেন্ড হচ্ছে, আপনি যদি বলেন ব্যবসার প্রশ্ন, ব্যবসা তো দেখুন হচ্ছে, মানে মাস্কের বিজনেস চলছে, স্যানিটাইজারের বিজনেস চলছে। এবার ব্যাপার হচ্ছে যে মার্কেট তো এভাবেই চলে, যেই মার্কেটে যেই জিনিসের চাহিদা বেশি সেই জিনিস তো বিক্রি করেন, সেই জিনিস তো তৈরি হয়। তো এইটা নিয়ে ব্যবসা চালাতে, আমাকেও কিনতে হচ্ছে মাস্ক, আমাকেও স্যানিটাইজার কিনতে হচ্ছে। তো আমি সেটা নিয়ে দুঃখ প্রকাশ করবো না, কারণ আমাকে কিনতে হবে। আমার আপত্তি যেই জায়গাটায়, সেই জায়গাটা হচ্ছে যে বেশ কিছু মানে অদ্ভুত রকমের জিনিস গোজামিল দিয়ে কিছু একটা বানানো হলো, যেটাকে N95 বলে বাজারে চালানো হচ্ছে, বা কোনো কিছুর মধ্যে একটু পরিমাণ স্পিরিটের গন্ধ দিয়ে সেটাকেই স্যানিটাইজার বলে বাজারে চালানো হচ্ছে। তো সেই জিনিসগুলোতে, এটাতে কিন্তু গভর্নমেন্টের হাতে, এটা আমি আপনি মিলে কিছু করতে পারবো না। এটা কিন্তু গভর্নমেন্টকে সক্রিয়ভাবে দেখতে হবে যে সেই জিনিসগুলো যেন না চলে। কিছু কিছু ক্ষেত্রে এরকমও শব্দ আমি শুনেছি, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে কিছু কিছু লোকের বক্তব্য, এই করোনাটা পুরোটাই একটা বিজনেসের জন্য এই এটাকে মানে স্প্রেড করা, এরকম কিছু ব্যাপার নেই, এরকম কিছু ব্যাপার নেই। এই পার্টে আমি 100% দায়িত্ব নিয়ে বলছি, এই শব্দটা পুরোপুরি ভুল। আমি করোনা পেশেন্টদের দেখেছি, আমি তাদের ভালো হতে দেখেছি, আর তারা ভালো হচ্ছেন আমি এখন দেখছি, তাদের খারাপও হয়ে যেতে দেখেছি। তো করোনা বলে কিছু নেই, এটা শুধু মার্কেটিং স্ট্র্যাটেজি। পৃথিবীতে কিছু লোক N95 মাস্ক বিক্রি করবে আর স্যানিটাইজার বিক্রি করবে বলে তারা এরকম একটা গুজব বাজারে ছড়িয়েছে। আজকের দিনে পৃথিবী এত বোকা নয় যে এইরকম একটা গুজবে লোকজন কান পেতে এত কিছু নষ্ট করবে এবং আমেরিকার মতো দেশেও এত এত মানুষ মারা যাবে। তো ডেফিনেটলি ওই কথাগুলো আমরা না এরকম জিনিস শুনতে চাই যেটা আমরা শুনলে আমাদের মনটা ভালো লাগে। তো ওই কথাটা শুনলে মনে হয় যে এটা সত্যি, যদি এরকম হতো তাহলে তো খুব ভালো হতো, তাহলে ওই কথাগুলো অনেক বেশি পপুলার হয়। আর আমি দুদিন আগে কিছু একটা ভিডিওতে দেখছিলাম, কেউ একজন বলছেন অমুক জল খাবেন, লেবু খাবেন, হ্যানা খাবেন, ত্যানা খাবেন, খেলে আপনার কোভিড চলে যাবে। তো এইগুলো লোকজনের শুনতে খুব ভালো লাগবে, তারা ভাবে এত সহজে যদি ভালো থাকা যায় তাহলে তো আমি এটা কেন করবো না। ফলে তারা ওই জিনিসগুলো সস্তায় একটা ইনিশিয়াল প্রচার তারা পেয়ে যাবেন, কিন্তু আখেরে সোসাইটির তার একটা ক্ষতি করছেন, এটা এটা ডেফিনেটলি সত্যি কথা। তো ওই রকম বাজে কনস্পিরেসি থিওরির কথা ভাববার দরকার নেই, ওরকম হচ্ছে না, সত্যি কোভিড হচ্ছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং লোকে ভালো হচ্ছে, মানে তার সাথে এটাও আমার বক্তব্য যে লোকে তার থেকে আরামসে ভালো হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা পারছি না, বিভিন্ন প্রচুর চেষ্টা করেও, বাট অধিকাংশ ক্ষেত্রেই আমাদের অভিজ্ঞতা কিন্তু অন্যান্য ভাইরাল ফিভারের মতোই, তাদেরকে আমরা যথেষ্ট ভালোভাবেই সুস্থ করে রাখতে পারছি। আচ্ছা ডক্টর ঘোষ, সত্যি খুব মানে অনেক ইনসাইটস হলো, অনেক কিছু আমরা ডিসকাস করলাম, কিন্তু বিফোর উই এন্ড দ্য সেশন, দ্য লাস্ট কোয়েশ্চেন টু ইউ, you being the doctor of internal medicine from one of the reputed hospitals of India, Fortis Kolkata, আপনি আমাদের একটু জাস্ট বলুন যে what is your message to the society about the corona awareness এবং how to
protect yourself, মানে protect yourself or oneself from this corona disease. আপনার মেসেজটা কি অ্যাজ অ্যান ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট? আমরা বলতে গেলে অনেক কিছু বলতে পারি, কিন্তু সবটার একটা প্যাকেজ, মানে আমি সকালে উঠে যদি বলি দুটো আদা বেটে রস খান, দুপুরবেলায় দুটো রসুনের কেওয়া খান, বিকাল বেলায় হাফ গ্লাস কমলা লেবুর রস খান, তো এগুলো একদিন দুদিন আমরা করতে পারবো। আমরা যদি আমরা লং রানে ভাবি আমাদের পক্ষে কারোর পক্ষে করা সম্ভব নয়, কিন্তু যেই ছোট ছোট ব্যাপারগুলো করা সম্ভব সেটা হচ্ছে হাত ধোয়া, ফ্রিকুয়েন্টলি হাত ধোয়া। কত ফ্রিকুয়েন্টলি? আমি যদি বলি 2 ঘন্টা অন্তর অন্তর, আপনি বলবেন 8 ঘন্টা বাদে বাদে কেন নয়। আপনি যদি 8 ঘন্টা বাদে বাদে বলেন, আমি বলবো 15 মিনিট বাদে বাদে কেন নয়। কোনোটাই হার্ড অ্যান্ড ফাস্ট কোনো ব্যাপার নেই, কিন্তু চেষ্টা করা, মানে এটা কোনোটাই মানে 100% প্রোটেক্টিভ নয়। বাট আমরা যদি রেগুলার হাত ধুই, আমরা যদি সাবান দিয়ে স্নান করি বাইরে থেকে ফেরার পর, আমরা যদি বাইরের জামা কাপড় এসেই কাচতে দিয়ে দিই, আমরা যদি বাইরে বেরোলে পরে লোকজনের সাথে ডিস্টেন্স মেনটেন করি, আমরা যদি মাস্ক পরে থাকি বাইরে বেরোলে যেখানে বহু লোকের গ্যাদারিং রয়েছে, তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি আমাদের এবং আমাদের সোসাইটিকে এর থেকে খানিকটা হলেও সেভ করতে পারবো। আমরা অনেক ক্ষেত্রে আমরা এবং আমাদের সোসাইটির ব্যাপারে একটু রেকলেস হয়ে যাই। ধরো আমার হলে আমি তো সামলে নেবো, বা আমার সোসাইটির হলে সোসাইটি বুঝবে, সেটাতে আমার কিছু যায় আসে না। কিন্তু হ্যাঁ, আমাদের প্রত্যেককে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে কিছু বয়স্ক লোকজন রয়েছে। তো ভগবান না করুন, আমি যদি এই রেকলেস হয়ে বাইরে থেকে একটা অসুখ নিয়ে বাড়িতে ঢুকলাম, ঢুকে বাড়ির আর দুজন বয়স্ক মানুষকে ছড়ালাম, আমি হয়তো বেরিয়ে আসবো অসুখটা থেকে, আমার বয়স কম, আমার কোনো কোমরবিডিটি নেই, আমরা জানি ইত্যাদি ইত্যাদি হাজার একটা কনফিডেন্সের ব্যাপার। কিন্তু সেই বয়স্ক মানুষের যদি আমরা আমরা 100 জনের মধ্যে 2জনকেও হারাই, সেই দায়িত্বটা সেই বাড়ির লোকজনগুলো নেবেন তো, মরাল দায়িত্ব, আমি লিগাল দায়িত্বের কথা বলছি। 100 বার 100 বার 100 বার। তো সেইটা যদি লোকজন চিন্তা করেন, তাহলে আমার মনে হয় তারা একটু সচেতন হওয়ার চেষ্টা করবে। ডক্টর ঘোষ, ইট ওয়াজ রিয়েলি নাইস টকিং টু। অনেক কিছু জানলাম আমরা, অনেকটাই আমরা এখন তো মানে বিশারদ হয়ে গেছি, তাও যাই হোক তবু অনেক কিছু জানলাম ফ্রম দ্য ডক্টর অফ ইন্টারনাল মেডিসিন অফ ফোর্টিস। তো সেটা একটা খুব বড় একটা আমাদের পাওনা। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম ডক্টর, অ্যান্ড হোপ আমরা আবার আপনার সাথে দেখা করব একটা বেটার ওয়ার্ল্ডের যখন সময় আসবে, তখন হয়তো আবার আপনার সাথে কথা হবে, এবং শীঘ্রই হয়তো আবার হবে ডক্টর ঘোষ। So stay safe, stay healthy, Dr. Ghosh, and thank you very much for your time. আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।